কখনো কল্পনা করেছেন একটি গ্রাম যেখানে 100 থেকে 150 জন মানুষের বাস, সেই গ্রামটি রাতারাতি জনশূন্য হয়ে পড়ল। সেখানে বাস করা মানুষজনের কোনোভাবেই খোঁজ মিলল না। এই ঘটনার 94 বছর পার হলেও এই রহস্যের সমাধান সম্ভব হয়নি। 26শে নভেম্বর 1930 সাল কানাডার দ্য মেরিডিয়ান ডেইলি জার্নাল নামে একটি নিউজ পেপারের ফ্রন্ট পেজে একটি খবর ছাপা হয়, ভিলেজ অব দ্য ডেড। এই খবর সম্পূর্ণ কানাডাতে একটি আতঙ্ক ছড়িয়ে দেয়, কারণ উত্তর কানাডার একটি গ্রাম কোনো নিশানা ছাড়াই একদম ভ্যানিশ হয়ে যায়। কানাডার সুদূর উত্তরে আঞ্চিকুনি নামক একটি হ্রদ রয়েছে। বছরের অর্ধেক সময় তুষার আবৃত থাকে। হ্রদটি জলপথের একটি স্ট্রিংয়ের অংশ গঠন করে, যা স্থানীয় ইনুইটরা, যাদেরকে এস্কিমো ট্রাইব বলা হয়, তারা মাছ ধরা এবং বাণিজ্যের মাধ্যমে তাদের সম্প্রদায়কে টিকিয়ে রাখতে ব্যবহার করত। এই হ্রদের তীরেই একটি গ্রাম ছিল, সেখানে 100 থেকে 150 জন এস্কিমো সম্প্রদায়ের লোক বাস করত। এছাড়াও এই হ্রদের আশেপাশে বেশ কিছু পশুদেরও বাসস্থান ছিল, তাই শিকারীরা অনেক সময় এই গ্রামে বিশ্রামের জন্য আসতো এবং গ্রামের লোকেরাও তাদের স্বাগত জানাতো। কিন্তু 1930 সালে এই গ্রামে এমন কিছু ঘটেছিল যা আজও একটি রহস্য হয়ে রয়েছে। দ্য হিডেন মিস্ট্রি চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আজকে এই আঞ্চিকুনি লেকের রহস্যের কথাই আমরা জানব। প্রবল তুষারঝড় হচ্ছে, হাঁটু পর্যন্ত বরফের মধ্যে অভিজ্ঞ শিকারী জো লেভেল বনের মধ্যে দিয়ে চলছে। ঠান্ডা তা হাড় ভেদ করছে। জোয়ের জায়গায় অন্য যে কোনো ব্যক্তি হলে ইতিমধ্যে হতাশায় পড়ে গিয়ে চিৎকার করে উঠত, কিন্তু জো যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে জানেন। এই মুহূর্তে তিনি ঠিক করলেন কানাডার সুদূর উত্তরের একটি গ্রামে যাবেন, যা আঞ্চিকুনি হ্রদে অবস্থিত। দীর্ঘদিন ধরে জো কিছু খায়নি। এই মুহূর্তে তার ভালো ঘুম এবং গরম খাবার দরকার, যা তিনি ইনুইটদের কাছ থেকে পাবে বলে আশা করেন। গাছ এবং সাদা কুয়াশার মধ্যে দিয়ে সে তাঁবুর সিলুয়েট লক্ষ্য করে। তিনি দেখতে পায় কিছু বাড়ি থেকে ধোঁয়া উঠছে। জো গ্রামে পৌঁছায়। বাতাস কিছুটা শান্ত হয়। তুষার ঝড় শেষ হয়েছে। গতি বাড়িয়ে জো হিমায়িত হ্রদের ধারে অবস্থিত গ্রামের দিকে যায়, কিন্তু অদ্ভুত, কোথাও কোনো জনমানব নেই। সেভাবে হয়তো সবাই ঘরের ভিতর বসে তুষার ঝড় থেমে যাওয়ার জন্য অপেক্ষা করেছে। জো জোরে হাঁক দেয়, হ্যালো, কেউ আছেন? কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। তখনই তার চোখে পড়ে একটি টেন্টের থেকে ধোঁয়া উঠছে। জো নক করে, কিন্তু কেউ সাড়া দেয় না। কিছুক্ষণ নক করার পর সে টেন্টের ভিতরে প্রবেশ করে। টেন্টটি খালি। সে দেখে সব জিনিস ঠিকঠাক জায়গাতেই আছে। একটি টেবিলের উপর সূঁচ এবং সুতো সহ একটি কাপড়ের টুকরো আছে। অগ্নিকুণ্ডে আগুন জ্বলছে। মনে হচ্ছে সেখানে এমন কিছু ঘটেছে যার জন্য সবাই তৎক্ষণাৎ সেই টেন্ট ছেড়ে পালিয়েছে। জো এবার পরের তাঁবুতে যায়, কিন্তু সেখানেও একই দৃশ্য দেখে। সমস্ত জিনিস তাদের জায়গাতেই আছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। জো এবার তাঁবুর পাশ দিয়ে হাঁটে এবং একটি গর্ত দেখে। এর উপরে একটি দড়ি আছে। তাতে ঝুলিয়ে রাখা মাংসের সাথে ইনুইটরা রান্না করছিল। কিছু কারণে তারা এটি খায়নি। জো এবার পুরো বস্তি ঘুরে দেখে। তার নজরে পড়ে কিছু কুকুর, কিন্তু প্রত্যেকটি মৃত। গলায় দড়ি বেঁধে তাদের রাখা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন কিছু খেতে না পেরে মারা যায় তারা। তাদের সামনে খাবার তো ছিল, কিন্তু খাবার এগিয়ে দেওয়ার মতন কেউই ছিল না। আর একটু হাঁটতে তার নজরে পড়ে একটি কবর খুঁড়ে রাখা হয়েছে। কবরটি দেখে জো বুঝতে পারে কবরটি খোঁড়ার বেশি দিন হয়নি। রাতের বেলা এসব দেখে জো খুব ভয় পেয়ে যায়। জো জানে এরা কোথাও গেলে তাদের সাথে তাদের কুকুরদের অবশ্যই নিয়ে যায়। সবকিছু দেখে জো এটা বুঝতে পারে এখানে কিছু আজব ঘটনা ঘটেছে। সেই অপ্রত্যাশিত ঘটনাই সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এতটাই বাধ্য করেছে যে তারা তাদের সাথে না নিয়েছে কুকুর, না নিয়েছে তাদের জামা কাপড়, এমনকি জ্বলন্ত কাঠও তারা নিভানোর সময় পায়নি। এই সব দেখে ভয়ে বিস্ময়ে জো সেখানে বেশিক্ষণ থাকতে পারে না। তাড়াতাড়ি কাছের একটি টেলিগ্রাফ অফিসে যায় এবং রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশদের সাথে যোগাযোগ করে। তার দেখা সমস্ত ঘটনা তাদের খুলে বলে। পুলিশরা সঙ্গে সঙ্গে সে গ্রামে পৌঁছায় এবং তারা তাই দেখে যা জো তাদেরকে বলেছিল। পুলিশরা ভাবে কোনো হামলাকারীর দল এসে পুরো বস্তির লোককে খুন করে তাদের টাকা পয়সা নিয়ে পালিয়েছে, কিন্তু পুরো বস্তিতে কোনো রক্তের ছাপ পুলিশ পায় না। এরপর পুলিশ আশেপাশের গ্রামেও সার্চ অপারেশন চালায়। এই সময় তারা একটি ব্যাপার লক্ষ্য করে যে বরফে ঢাকা পুরো এলাকায় কারোর পায়ের ছাপ ছিল না। যদি গ্রামবাসীরা বস্তি থেকে অন্য কোথাও যেত তাহলে তাদের পায়ের ছাপ পাওয়া যেত, কিন্তু শুধুমাত্র
জোয়ের ছাড়া আর কারোর পায়ের ছাপই সেখানে পাওয়া যায় না। মানে জো ছাড়া কেউ সেই বস্তিতে আসেনি এবং সেই বস্তি থেকে কেউ বেরায়নি। নদীর ধারেও তাদের নৌকা বাঁধা ছিল। যদি তারা নদী পার হয়েও যেত বা তাদের হত্যা করে কেউ নদীর জলে ফেলে দিত, তাহলে তাদের ডেড বডি এবং নদীর ওপরে বরফের স্তরে ফাটল অন্তত দেখা যেত। ইনভেস্টিগেশনে পুলিশরা এও জানতে পারে যে এখানকার লোকেরা জো আসার ঠিক 8 দিন আগেই গায়েব হয়, কারণ কুকুরগুলির মৃত্যু 1 বা 2 দিন খাবার না খাওয়ার জন্য হয়নি। এবং ঘর থেকে বেরানো ধোঁয়াও এটা প্রমাণ দেয় যে লোকগুলির গায়েব হওয়ার বেশি দিন হয়নি, কারণ এটা সেই ধোঁয়া ছিল যেটা কাঠ নিভে যাওয়ার কিছুদিন পরও বের হতে থাকে। পুলিশদের সামনে তো প্রশ্ন অনেক ছিল, কিন্তু তার উত্তর একটাও ছিল না। বেশ কিছুদিন সার্চ অপারেশন চলার পর পুলিশ এই কেসকে একটি আনসলভড মিস্ট্রি হিসেবে ঘোষণা করে বন্ধ করে দেয়। এরপর সময়ের সাথে সাথে সবাই এই কেসটিকে ভুলে যায়। ইনভেস্টিগেশনের সময় আশেপাশে গ্রামে যখন সার্চ অপারেশন চালানো হয়, তখন সেই গ্রামের লোকেরা দাবি করে যে তারা ওই লেকের উপরে একটি অদ্ভুত আলো দেখতে পায় এবং তাদের শেপও ভিন্ন হয়। আর ঠিক তারপর থেকে এস্কিমো ট্রাইবরা হারিয়ে যায়। অনেকে এই মিস্ট্রিকে এলিয়েন্স থিওরির সাথেও জোড়ার চেষ্টা করে, কিন্তু প্রমাণের অভাবে তারা ফেল হয়। এই ঘটনার 100 বছর হতে চলেছে, কিন্তু কারোর কাছে এই প্রশ্নের উত্তর নেই যে অতগুলো মানুষ হঠাৎ কিভাবে উধাও হয়ে গেল। তাই এস্কিমো সম্প্রদায়ের এভাবে গায়েব হয়ে যাওয়াটা আজও একটি মিস্ট্রি হয়েই রয়ে গিয়েছে। দ্য হিডেন মিস্ট্রির আজকের এই পর্ব আশা করছি সকলের ভালো লাগবে, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।